কথাই বলে জীবের সেবায় শিবের সেবা। মানব সেবার মধ্য দিয়েই আমরা পৌঁছে যেতে পারি সেই পরম ঈশ্বরের কাছে। খুশির হাওয়ার সম্পাদক মণ্ডলী ঠিক একই কাজ করে চলেছেন। তৃতীয় বছরে তাদের পড়ল এই পত্রিকা। খুশির হাওয়া পূজাবার্ষিকী 1430-এর দাম রাখা হয়েছে 200 টাকা এবং এই বইটি থেকে উঠে আসা লভ্যাংশের অধিকাংশই চলে যাবে সেই সমস্ত দুস্থ ছাত্রছাত্রী, দুস্থ বালক বালিকাদের জন্য যাদেরকে আমরা ভবিষ্যতে একজন সুন্দর নাগরিক হিসেবে গড়ে উঠতে দেখব। সেই প্রচেষ্টায় ব্রতী হয়ে খুশির হাওয়ার সম্পাদকরা ভীষণ সুন্দরভাবে কিছু স্টেপ নিয়েছেন। আজকে খুশির হাওয়া পূজাবার্ষিকীর সমস্ত ডিটেল রিভিউটা দেখে নেব। চলুন তাহলে দেরি না করে শুরু করি। তবে তার আগে একটা ছোট্ট গ্লিমসেস এই খুশির হাওয়া পত্রিকার। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall? It's awfully chilly outside. পত্রিকা আলোচনার ক্ষেত্রে প্রথমেই দেখে নেব প্রচ্ছদ। ভীষণই সুন্দর এবং পৃষ্ঠা খুললেই তৃতীয় বর্ষ ষষ্ঠ সংখ্যা পূজাবার্ষিকী 1430 লেখা রয়েছে। তারপরে সম্পাদকীয় কলমে একটা মূল্যবান রেখা রয়েছে এবং তারপরেই সূচিপত্রে আমরা ছোটদের পাতা বলে একটা সেগমেন্ট দেখতে পাই। সেখানে যারা কিশোর কিশোরী তারা কলম তুলে নিয়েছেন এবং খুব সুন্দর লিখেছেন। ছোটদের লেখা মানে খুব সুন্দর এবং ওনারা কিন্তু খুব নির্মলভাবে একটা মুক্ত চিন্তা মাথায় নিয়ে খুব সুন্দরভাবে বিষয়গুলোকে তুলে ধরতে পারেন। কাজেই আমার কিন্তু ছোটদের লেখা খুবই ভালো লাগে। উপন্যাসে রয়েছে রতনতনু ঘাটির একটি লেখা, শিবশঙ্কর ভট্টাচার্য, সাগরিকা রায়, শাশ্বত গাঙ্গুলির মতো লেখাগুলি আমরা পেয়ে যাব। এবং এই সমস্ত লেখক লেখিকাদের উপন্যাস প্রসঙ্গে বলতে চাই যে গত বছর 1429-এ উপন্যাস কম ছিল, এবার কিন্তু উপন্যাসের সংখ্যা বাড়ানো হয়েছে। কাজে এটা একটা বড় প্রাপ্তি। এছাড়া সাহিত্যিকদের ছেলেবেলাতে তপন বন্দ্যোপাধ্যায়ের ছেলেবেলাকে তুলে ধরা হয়েছে, গোয়েন্দা গার্গীর স্রষ্টা। গত বছর সৈকত মুখোপাধ্যায়ের একটা লেখা ছিল সাহিত্যিকদের ছেলেবেলা অংশে, আমরা ওনার ছোটোবেলা সম্পর্কে জানতে পেরেছিলাম। এছাড়া গল্পে এবার প্রচুর পরিমাণে রাখা হয়েছে এবং খুব ভালো ভালো নাম রয়েছে। সৈকত মুখোপাধ্যায়, অমর মিত্র, দীপান্বিতা রায়, দেবজ্যোতি ভট্টাচার্য, তৃষ্ণা বসাক, রীতা বসু, অনন্য দাস প্রমুখ নাম রয়েছে। কবিতার মধ্যেও নাম স্পেশাল কিছু ভালো দেখতে পাচ্ছি। যশোধরা রায়চৌধুরী, সরঞ্জিৎ চক্রবর্তী, জয়দীপ চক্রবর্তী, অয়ন বন্দ্যোপাধ্যায়, তনুজা চক্রবর্তী, এই সমস্ত নামগুলো কিন্তু অবশ্যই আমাদের লোভ লাগিয়ে দেয় যে কখন কবিতাটা পড়ি। ধারাবাহিকের মধ্যে বেশ কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং বজবজ কলেজ সম্পর্কে ইত্যাদি লেখা রয়েছে। তার সাথে সাক্ষাৎকার, লোককাহিনী, ভ্রমণ, খেলাধুলা সবটাই রয়েছে। এবং ভেতরে বইয়ের গল্পগুলো পড়তে গিয়ে যেটা দেখলাম, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ইলাস্ট্রেশন যথেষ্ট রাখার চেষ্টা করা হয়েছে এবং তার সাথে অবশ্যই ফন্টগুলো যেগুলো রয়েছে রেখার, সেগুলোকেও কিন্তু যথেষ্ট বড় রাখা হয়েছে। দুটো লাইনের মধ্যে গ্যাপ রাখা হয়েছে যাতে পড়তে গিয়ে এতটুকু অসুবিধা না হয়। তো এই জায়গাগুলো কিন্তু আমার স্পেশালি ভালো লেগেছে খুশির হাওয়া পত্রিকার ক্ষেত্রে। আপনারাও দেখতে পাবেন যে লেখাগুলোকে বেশ স্পষ্ট রাখা হয়েছে। গত বছর প্রিন্টিংটা একটু আমার ছোট ছোট লেগেছিল ফন্ট এবং প্রিন্টিংটাও অতটা ক্লিন মনে হচ্ছিল না। এবছর কিন্তু সেই জায়গাটায় ডেভেলপমেন্ট হয়েছে এবং ইলাস্ট্রেশনগুলো এবছর কিন্তু অনেকটাই ভালো। তো প্রথমেই ছোটদের পাতা যদি আমি আলোচনা করি একটু, দেখতেই পাচ্ছেন কেউ দশম শ্রেণীতে পড়ে, কেউ সপ্তম শ্রেণীতে, কেউ অষ্টম শ্রেণীতে। ছোট ছোট গল্প তাদের হাতে সুন্দরভাবে সেজে উঠেছে এবং তার সাথে ইলাস্ট্রেশনও রাখা হয়েছে। এই বইয়ে এত ইলাস্ট্রেশন রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। এবং তারপর অবশ্যই আমার পছন্দের জায়গা তপন বন্দ্যোপাধ্যায়ের আমার মুখোমুখি আমি বলে যে কলমটা রয়েছে, সেখানে উনি ছেলেবেলাতে কিভাবে স্ট্রাগল করেছিলেন সেই সম্পর্কে বলেছেন। ওনাদের আগে বাড়ি ছিল পূর্ববঙ্গে, সেখান থেকে একটা বর্ডার লাইন পেরিয়ে একেবারে শূন্য হাতে এসেছিলেন ইন্ডিয়াতে, ভারতে। সেখানে কিভাবে তাদের দিন চলতো এবং তা থেকে আস্তে আস্তে তিনি পড়াশোনা করে একটা সরকারি চাকরি জুগিয়ে
তিনি আস্তে আস্তে কীভাবে লেখার দিকে এলেন এবং কিভাবে তিনি লেখাতে ইন্সপায়ার হতেন সে সম্পর্কে আলোচনা রয়েছে। তারপরে রতনতনু ঘাটির কলমে ভারত পথিকের সাইকেল নামে একটা গল্প রয়েছে, যেখানে একটি আমরা ছেলেকে দেখতে পাবো, সেই গল্পের প্রধান চরিত্র, সে একটা গোটা ভারত ঘুরে আসার পরিকল্পনা নেবে তার সাইকেলে, এবং তারপর কি হলো সেটা সবটাই জানা যাবে গল্পে। এছাড়া অমর মিত্রের ভূতের আমি ভূতের তুমি বলে গল্পতে একটি ভূতের সঙ্গে মানুষের ক্লাসের কথা রয়েছে, লেখকের ক্লাসের কথা রয়েছে। পিসু ঠাম্মার গল্প সৈকত মুখোপাধ্যায়ের লেখাটা পড়ে আমার কিন্তু খুব মজা লেগেছে। পিসু ঠাম্মা বাড়িতে এসে দুটো জিনিসের নামকরণ করবেন এবং এত মজা সেই নামকরণ দুটো, এবার কি নামকরণ, কেনই বা পিসু ঠাম্মা এলেন সেই সম্পর্কে জানতে গেলে গল্পটা পড়তে হবে। শিবু মাস্টারের পাগলামি নামে যে গল্পটা রয়েছে দীপান্বিতা রায়ের কলমে, সেখানে একজন শিক্ষককে দেখতে পাবো যে গ্রামে আসার পর যখন জানতে পারবে যে জঙ্গল আজ হারিয়ে গেছে, নিজে গাছ পুঁতে জঙ্গল তৈরি করতে শুরু করবেন এবং তারপর একসময় কিন্তু সত্যি আবার পাখির কুজনে ভরে উঠবে গোটা গ্রাম। দারুণ একটা পজিটিভ ভাইবস পাবো এই গল্পটা পড়ে, এবং আমার মনে হয় যে পাঠকরা প্রত্যেকে কিন্তু খুব একটা ভালো ফিল পাবে। এছাড়া কাক নামে একটা ভাষান্তরের জায়গা রয়েছে, মানে অনুবাদ গল্প আর কি। তো সেখানে কাকের একটা এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে, কাক কতটা বুদ্ধিমান সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই অনুবাদ গল্প কিন্তু এই দুই বইয়ের পৃষ্ঠার মধ্যেও কিন্তু স্থান পেয়েছে। তবে একটা বিষয় যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে যে প্রজাপতি নিয়ে একটা আলোচনা রয়েছে, সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবিগুলো রাখা হয়েছে। আলোচনাটা এত সুন্দর, ওটা কালারফুল হলে ভালো হতো প্রজাপতির ছবিগুলো। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের বিশ্ব পরিচয় নামে এই যে লেখাটা, যেখানে রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা রয়েছে, সেই লেখাটা পড়ে সমৃদ্ধ হয়েছি। ওনারা লেখকবৃন্দরা একদিন আলোচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছেন এবং কিভাবে তিনি আমাদের বিশ্বকবি সে সম্পর্কে একটা বড় শিক্ষা দেওয়া রয়েছে। আর সার্কাস নামে লেখাটা জীবনমুখী গল্প, এই লেখাটা পড়তে আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে একটি ছেলে স্ট্রাগলের কথা বলা রয়েছে সার্কাস মহলের ওপর। পুনিয়া যুদ্ধবিগ্রহ একটি হাইওয়ান উপকথা থেকে নেওয়া হয়েছে দেবজ্যোতি ভট্টাচার্যের, যেখানে পুনিয়া একটি ছেলে এবং ওখানে দেখা যাবে যে একটা শার্কের সাথে মারপিটও রয়েছে বুদ্ধিমত্তার। তৃষ্ণা বসাকের হেরো নামে গল্পটাও কিন্তু বেশ সুন্দর, এখানে একটা মেয়ের জীবনের জয়গান তুলে ধরা হয়েছে। তো এই গল্পটাও কিন্তু আমার ভালো লেগেছে। আর তাছাড়া জানাই প্রত্যেকটা চিত্র বা যাই বলি না কেন অলঙ্করণ সৌম্য প্রামাণিক করেছেন, বেশ কিছু অন্যান্যরাও করেছেন। প্রত্যেকেই কিন্তু চেষ্টা করেছেন ফুটিয়ে তুলতে তাদের কাজের মাধ্যমে পত্রপত্রিকাটিকে, এবং প্রত্যেকটা জায়গাতে আমি কিন্তু একটা ছেলেবেলাকায় খুঁজে পেয়েছি, কারণ গল্পগুলো অত্যন্ত মানে শিশু কিশোর কিশোর এই পাঠকদের উপযোগী করেই লেখা হয়েছে, যাতে ওদের মনটা যতটা নিষ্পাপ হয়, সরল হয়, পড়ে যেন আনন্দ পায়। তবে আরও একটু যোগ করব, যদি কালারফুল হতো কয়েকটা পেজ আরও ভালো হতো। অবশ্যই সম্পাদক মণ্ডলী পরের ক্ষেত্রে আগামী বছরে নিশ্চয় করবেন, এবং ক্যালেন্ডারের গল্প যেটা রয়েছে সেখানে আমরা ক্যালেন্ডারের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। আবার কবিতার মধ্যে বড় বড় নাম যেগুলো রয়েছে, জয়দীপ চক্রবর্তী, অয়ন বন্দ্যোপাধ্যায়, সেরাও মানে সেগুলোতেও আমরা কবিতাগুলোতেও ছোটদের একটা ভাইবস পেয়েছি। সরঞ্জিৎ চক্রবর্তীর পুজো মানে যে কবিতাটি রয়েছে সেটি পড়তে বেশ ভালো লেগেছে। আলোচনা প্রসঙ্গে অবশ্যই গত বছরের পত্রিকাটাকেও তুলে নিলাম, যাতে একটা তুলনামূলক একটু দেখিয়ে দেওয়া যায়। এবছরের পত্রিকা কিন্তু অনেক মোটা, 280 পৃষ্ঠা 83 পৃষ্ঠা প্রায় রয়েছে, এবং গত বছরে সেটা কিন্তু ছিল মাত্র 193 পৃষ্ঠার মতো। কাজেই ভলিউম বেড়েছে, এবং গত বছর দাম ছিল 160 টাকা, এবছর দাম হয়েছে 200 টাকা। তো আমার মনে হয় দামটা কিন্তু রিজনেবল হয়েছে। পৃষ্ঠা যেখানে এতটা বেড়েছে এবং পৃষ্ঠার মূল্যও বেড়েছে, অবশ্যই কাগজের দাম তো বেড়েইছে, সেই জায়গা থেকে 200 টাকা রাখা হয়েছে। তারপর বিভিন্ন জায়গায় ছাড় দেওয়া হচ্ছে, প্রি বুকিংয়ে 150 টাকা রাখা হচ্ছিল। কাজেই আমার মনে হয় যে এই রকম ছাড়ে এই রকম একটা কোয়ালিটির বই পাওয়া অনেকটাই ভালো। আর তার উপর তারা যেখানে জনকল্যাণমূলক কাজে তাদের নিজেদের অধিকাংশ লভ্যাংশই নিয়োজিত করছেন, সেই জায়গা থেকে আর নতুন করে মানে কিছু বলার নেই, এতটা চেষ্টা এখনকার যুগে দেখতেই পাওয়া যায় না। তো আপনারা সকলেই কিন্তু পত্রিকাটি কিনে তাদেরকে সাপোর্ট করতে পারেন। শুধু তাই নয়, যে আপনারা চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে ওনাদের ডিটেল দেওয়া রইল, যেখানে আপনারা আপনাদের কিছু ফান্ডিংও সেন্ড করতে পারবেন, যাতে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য কিছুটা উপকার অবশ্যই হয়ে থাকে।
আমিও অংশগ্রহণ করেছিলাম এবং কিছুটা সাহায্যমূল্য চেষ্টা করেছি ওনাদের হাতে তুলে দিতে। তো অবশ্যই আপনারা এই কাজটি চেষ্টা করবেন করতে, আর জানাই পত্রিকাটি কিনতে। এবং এবছর কিন্তু উপন্যাসের সংখ্যা অনেক বেশি, পৃষ্ঠার কোয়ালিটিও ভালো, লেখার ফন্টও ভালো, এবং গল্পগুলো যেগুলো সেগুলো আরও বেশি ভালো, ইলাস্ট্রেশনগুলোও চমকপ্রদ। কাজেই আমার মনে হয় যে আপনারা খুশির হাওয়া কিনলে নিশ্চয়ই আপনাদের মনেও খুশির হাওয়ার ঢেউ জেগে উঠবে। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম খুশির হাওয়া পত্রিকার 1430-এর একটি ওভারঅল রিভিউ দিতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সামনেও বেশ কিছু পূজাবার্ষিকীর রিভিউ অলরেডি আসছে চ্যানেলে, সেগুলোকেও দেখবেন। আশা রাখছি ভালো লাগবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটু ছড়িয়ে দিতে আবেদন জানাবো। আর বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।